আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা, বর্তমান সরকারের স্থায়িত্ব এবং সেনাবাহিনীর ভূমিকা। বুঝতে পারছেন, প্রতিটি বিষয়ই এতটা গুরুত্বপূর্ণ যে পান থেকে চুন খসলে দেখা গেল যে আমাদের দেশের যে চিরাচরিত অবস্থা, যে কোনো একটা দ্বন্দ্ব ফ্যাসাদ, বিবাদ, বিসংবাদ তৈরি হয়ে যেতে পারে। আর আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে, বিচার বিভাগ নিয়ে কথা বলা খুবই যন্ত্রণার একটা বিষয়। তারপর এর কারণ হলো বিচার বিভাগ এবং সেনাবাহিনী যদি আপনাকে টার্গেট করে ফেলে, বিচার বিভাগ বলে যে আপনি অবমাননা করেছেন। সেনাবাহিনী আপনাকে ধরে নিয়ে ডিজিএফআই অফিসে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো, একটা কথাবার্তা বললো। কেউ আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। আল্লাহ ছাড়া তখন আপনার আর কেউ থাকবে না। এইজন্য মানুষগুলিকে এই বিষয়গুলো নিয়ে কখনো কথা বলেন। অথচ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে খোলামেলা কথা বলা উচিত। অবশ্যই শালীনতা রেখে এবং অবশ্যই যৌক্তিকভাবে, যাতে করে এই দুটো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। দ্বিতীয়ত, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ক্ষমতাধরদেরকে তোয়াজ তদবির করে। এই কয়দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যাকে বলে জুতো টানার জন্য মানুষের অভাব ছিল না, এখন তাকে গালাগালি করে তার ১৪ গোষ্ঠী উদ্ধার করে, বাংলাদেশে একসময় ইউনূস নামে কোনো একটা লোক ছিল, এটা এখন মনেই হচ্ছে না, বা তিনি কি জীবিত না মৃত এটা বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে কয়দিন আগে যারা আজে বাজে কথাবার্তা বলতো, ভীষণ রকম আজে বাজে কথা বলতো, এখন সেই সমস্ত মানুষ এত বড় দরবেশ সেজে গেছে, তারা এখন তারেক রহমান সাহেবকে আব্বা ডাকেন, বাপ ডাকেন। তারেক রহমান সাহেবের যাকে বলা হয় আত্মীয় স্বজন তো দূরের কথা, তারেক রহমান সাহেবের বিড়ালটা যদি হেগে দেয়, এই বিড়ালের গু খাওয়ার জন্য যদি বলা হয় যে সেই প্রধানমন্ত্রীর পিএমও অফিসের সামনে একটা লাইন দাঁড়াও এবং এখানে তবারক খাওয়ানো হবে। তবারক কি? বিড়ালের গু, জেবুর গু। আপনার কি মনে হয় লোকের অভাব হবে? অথবা যদি বলা হয় জেবুর গু দিয়ে, তারেক রহমান সাহেবের যে বিড়াল, সেই গু দিয়ে তাবিজ বানিয়ে যদি আপনি গলায় লটকিয়ে রাখেন, আপনার এই উপকার হবে। ট্রাফিক আইন ভঙ্গ করবেন, কোনো সমস্যা হবে না, বলবেন এই যে গলায় জেবুর গু আছে। আপনি এই গলায় এই তাবিজ দিয়ে ঘুরবেন, পুলিশ আপনাকে ধরবে না। আপনি চাঁদাবাজি করবেন, মাস্তানি করবেন, গুন্ডামি করবেন, এবং যখনই লোকজন আপনার কাছে যাবে, আপনি ওই তাবিজটা দেখায় বলবেন, জানো এটা কি? এটার মধ্যে জেবুর গু আছে। আপনি যদি এই কালচারও বাংলাদেশে চালু হয়ে যায়, আমি অবাক হব না। আমাদের দেশের মানুষগুলো আসলে এরকম অসভ্য, ভীষণ রকম অসভ্য। এরা কোনো অবস্থাতেই সভ্যতা ধারণ করে না, অসভ্যতাটাকে ক্রমশ বাড়াতে থাকে। তো সেই দিক থেকে গত ২ বছরে শেখ হাসিনার পতনের পরে যে অসভ্যতামিগুলো শুরু হয়েছে এই বাংলাদেশে, বিশেষ করে মব কালচার, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি এবং আইনশৃঙ্খলার যে অবনতি, এটা ক্রমশ বাড়ছে এবং আগামীতে বাড়বে। এবং এখানে মোটামুটি যতটা ব্যালেন্স, এই ব্যালেন্স সেনাবাহিনী রক্ষা করছে। পুলিশ আসলে এখানে মানসিকভাবে গত ২ বছর যাবৎ তারা যে ট্রমার মধ্যে আছে, এবং এখনও পর্যন্ত পুলিশের মধ্যে যে ট্রমা চলছে, এই ট্রমা পুলিশ কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে একবার পোশাক পরিবর্তন হয়েছে, আবার পোশাক পরিবর্তন হবে। ৩টে গ্রুপ এখানে চলে গেছে। শেখ হাসিনার গ্রুপ চলে গেছে, ছাত্রলীগের গ্রুপ চলে গেছে, ইউনূসের গ্রুপ চলে গেছে, জামাতের গ্রুপ চলে গেছে, ৩টে গ্রুপ চলে গেছে। এখন নতুন করে বিএনপির গ্রুপ দাপট দেখাচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত এবং আওয়ামী লীগের যে লোকগুলো চিহ্নিত ছিল তারা গেছে, আর যারা চিহ্নিত হয়নি তারা গুপ্ত হয়ে একদম চুপচাপ বসে আছে। এরা কোনো কাজ করছে না এবং কোনো কাজ করবে না। ফলে পুলিশ দিয়ে আমাদের এই অবস্থার উন্নতি হবে না। এবং এই কারণে কি হলো, হঠাৎ করে যখন এই সেনাবাহিনী জুন মাসে মাঠ থেকে চলে যাবে, তখন সরকারের অবস্থায় কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। প্রথমত, সেনাবাহিনী হঠাৎ করে এখান থেকে সরিয়ে নেওয়ার কথা আসলো কেন? এখানে সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে, বা সরকারের মধ্যে কোনো ইগো তৈরি হয়েছে? এর কারণ হলো, কিছু মানুষ আছে যারা বলার চেষ্টা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একটা সেনা সমর্থিত সরকার ছিল, সেনাবাহিনী মাঠ থেকে সরে গেলে ডক্টর ইউনূস ১ মিনিট টিকতে পারতো না। একইভাবে তারেক রহমান সাহেবের সরকারও সেনা সমর্থিত সরকার। কাজেই সেনাবাহিনী যদি না থাকে, তারেক রহমান সাহেব টিকবে না। এই বদনাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের বীরত্ব দেখানোর জন্য সেনাবাহিনী ব্যারাকে ফেরত পাঠানো হতে পারে। ১ ২ নম্বর হলো যে, নির্বাচনের আগে ইনুস জামানাতে
জেনারেল ওয়াকারুজ্জামান বেশ স্পষ্ট করে বলেছিলেন যে আমরা মাঠে থাকতে চাচ্ছি না, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হবে, নির্বাচন দিয়ে আমরা আমাদের কর্মস্থলে ব্যারাকে ফিরে যাব। সেই কারণে এটা একটা শিডিউল, তাদের যে নর্মাল শিডিউল বা তারা যেভাবে আগে কথা দিয়েছিল ঠিক সেই কারণে হতে পারে। অথবা সেই সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে এনে আবার সেনাবাহিনী নামানো হতে পারে নতুন করে সেই অপারেশন ক্লিন হার্ট চালানোর জন্য, হতে পারে যে কোনো। এখন এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। দেশি বিদেশি যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা সরকার বিরোধী, তাদের বক্তব্য হলো যে এই সেনাবাহিনী উঠে গেলে এই সরকার 1 ঘন্টা টিকবে না। আবার যারা প্রো গভর্নমেন্ট সরকারের পক্ষে লোক, তাদের বক্তব্য হলো যে এই সরকার তো সেনাবাহিনীর হাত ধরে ক্ষমতা আসেনি, এ সরকার তো সেনাবাহিনীর নির্ভরশীল নয়, তার একটা বিশাল কর্মী বাহিনী রয়েছে। সারা বাংলাদেশে বিএনপির প্রায় 6 কোটি লোক বিএনপি করে, এর মধ্যে সক্ষম ভোটার নেতাকর্মী মিলিয়ে নট লেস দ্যান যারা লাঠি হাতে নাতে পারে এদের সংখ্যা 1 কোটির উপরে। তো সেই 1 কোটি লোকের যিনি নেতা, তিনি এখন উজিরে আজম। তো সেই উজিরে আজম তিনি কেন মাত্র আমাদের 1.5 লাখ 2 লাখ সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদের উপর কেন নির্ভর করবেন? এটা তো হয় না। এই কথাবার্তা চলছে। আর এরই মধ্যে সেনা প্রত্যাহার যদি শুরু হয়ে যায়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুন মাস থেকে পর্যায়ক্রমে তোলা হবে। এখন পর্যায়ক্রমে বলতে উপজেলাগুলোতে যে সেনাবাহিনী আছে সেগুলো জেলাতে আসতে পারে, আবার জেলা থেকে যে সকল সেনাবাহিনী আছে সেগুলো বিভাগীয় পর্যায়ে আসতে পারে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বিভাগ থেকে একেবারে ক্যান্টনমেন্টে ফিরতে পারে বা স্ব যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে ফিরতে পারে, হোয়াট এভার মেবি। কিন্তু বাস্তবতা হলো মাঠের যে আইন শৃঙ্খলা এটা ভালো না। 2 নম্বর হলো যে সেনাবাহিনীকে ভয় পায় জনগণ এখন। তো সেনাবাহিনীর উপস্থিতির কারণে রাজনীতির যে হানাহানি মারামারি কাটাকাটি অন্তত ধরুন 98% এটা বন্ধ আছে। যারা সুযোগ সন্ধানী, অন্যায় করবেন অপকর্ম করবেন সুযোগ খুঁজছেন, তারা চোখ বুজে অপেক্ষা করছেন সেনাবাহিনী কখন নামবে বা সেনাবাহিনী কখন উঠে আসবে। ফলে সেনাবাহিনী উঠে আসার সঙ্গে সঙ্গে একটি যাকে বলা হয় অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটা একেবারে অস্বাভাবিক চিন্তা না। এই জন্য সরকারকে আগের থেকেই যদি মানসিকভাবে তারা নিজেদেরকে শক্ত করে এবং সেই যে সেনাবাহিনীর যে অপূর্ণতা, সেনাবাহিনীর যে অভাব, সেনাবাহিনীর অবর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য যদি তাদের আগের থেকে প্যারেড হয়, লেফট রাইট হয়, তাহলে তুলনামূলকভাবে সরকার স্বস্তিতে থাকবে। এই গেল এক। কিন্তু রাতারাতি যদি সেনাবাহিনী উঠে আসার পর আইনশৃঙ্খলার অবনতি হয় তাহলে সরকার বিপদে পড়বে। আবার সেই আইনশৃঙ্খলা দমনের জন্য সেনাবাহিনীকে যদি মাঠে নামানো হয় তখন এই যে এখনকার সেনাবাহিনী যেভাবে পাবলিক ওরিয়েন্টেড হয়ে গেছে, প্রো পাবলিক হয়ে গেছে, বা সেনাবাহিনীর যে সকল জেনারেল রয়েছেন তাদের অনেকেরই আওয়ামী লীগের জমানাতে কাজ করার কারণে তাদের একটা মোরাল দুর্বলতা ছিল। কিন্তু এই রাজনৈতিক সরকারের আমলে তারা যখন দ্বিতীয়বার বের হবে, তো এখন তারা আছে সেমি আওয়ামী লীগ, সেমি ডক্টর ইউনূস, তারপরে সেমি ওয়াকারুজ্জামান, এরকম একটা মনোভাব নিয়ে আছে। কিন্তু তারা যখন অপারেশন ক্লিন হার্ট বা দ্বিতীয়বার বিএনপির সরকারের হুকুমে তারা রাস্তায় বের হবে, তখন সেখানে ক্যাজুয়ালিটি, ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অনেক অনেক বেশি। এবং সেটা যে আগের যে আমরা অপারেশন ক্লিন হার্ট, সেই ক্লিন হার্টের অন্তত 10 গুণ ক্যাজুয়ালিটি, ক্ষয়ক্ষতি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখন যে রাজনৈতিক সরকার আছে তাদের উচিত সেনাবাহিনীর সঙ্গে আসলে টোটাল বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা। 2 নম্বর হলো যে এই বিষয়গুলো পাবলিক কি বলল বা কে কি উত্তেজিত করলো, কে পক্ষে বললো বিপক্ষে বললো, ডাজ নট ম্যাটার। এরকম একটা সেন্সিটিভ সময়টিতে সরকারকে খুব সেন্সিটিভলি সিদ্ধান্ত নিতে হবে। এখানে সেনাবাহিনী মাঠে থাকলেও সরকারের বিপদ, না থাকলেও বিপদ।
তো সেক্ষেত্রে বিপদটা মিনিমাইজ করা যায় কিভাবে, সেই বিষয়গুলো তাদেরকে চিন্তাভাবনা করতে হবে। এবং একই সঙ্গে সেনাবাহিনী মাঠে থাকার ফলে কার্যত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কাজ করে না, এটাও ভাবতে হবে। এখন সবাই ডিসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন, টিএনও সাহেব বলেন, তাদের মধ্যে একটা মোরাল কারেজ নাই। যেখানে সেনাবাহিনী লেফট রাইট করছে, গাড়িগুলো চলছে, উপজেলা পর্যায়ে হয়তো একজন ক্যাপ্টেন সাহেব যাচ্ছে, সে গিয়ে টিএনও সাহেব সামনে বসে বেনসিন সিগারেট ধরাচ্ছে, এবং ক্যাপ্টেন আশা করছে যে টিএনও সাহেব তাকে স্যার ডাকবেন। জেলাতে মেজর পর্যায়ের বা লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের যারা লোকজন আছেন তারা আশা করেন যে ডিসি সাহেব তাকে স্যার ডাকবেন বা তার কথা মতো ডিসি সাহেব চলবেন। ডিসি সাহেবের পায়ের উপর পা তুলে সে যে সিগারেট খাচ্ছে ডিসি রুমে, হয়তো সিগারেট ডিসি নন স্মোকার। তো এরকম আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমি যখন 2008 সনে এমপি হলাম তখনও সেনাবাহিনী মাঠে ছিল, আমি এরকম কিছু আচরণ দেখেছি। তো শেখ হাসিনা খুব দ্রুতগতিতে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে আনার ফলে সেখানে কিন্তু আইনশৃঙ্খলাটা ফিরে এসেছিল। তো এক্ষেত্রেও এখন আইনশৃঙ্খলা ভালো না, অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে সহযোগিতা করতে পারছে না, পুলিশ অ্যাক্টিভেট হতে পারছে না। এখানে সেনাবাহিনীর উপস্থিতিতে এটা হয় না, কখনই হয় না। এমনকি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, তারাও স্ব নির্বাচনী এলাকা, স্ব মন্ত্রণালয়, সেখানে যখন মিলিটারির উপস্থিতি থাকে তখন তারা এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশারে থাকে। আমাদের দেশে মিলিটারির ইতিহাসে যেমন সামরিক শাসন, জরুরি অবস্থা, এগুলো তো খুব বিরূপ ইতিহাস আছে এবং প্রায় সবারই নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে। তো সেই কারণে হয় কি, এখানে রাজনৈতিক যে শক্তি প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের শক্তি, পুলিশের শক্তি, এই শক্তিগুলো রাষ্ট্রের কাজে লাগছে না। তো সেই সব মিলিয়ে সরকারকে কৌশল করে যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে, এইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ বিষয়টা এতটা সেন্সিটিভ যে এখানে যদি কোনো কারণে ভুল হয় তাহলে সরকারের যে দায় দায়িত্ব এই মুহূর্তে বা সরকারের জন্য যে বোঝা হয়ে দেখা দেবে, সেই বোঝার ভার সরকারের পক্ষে বহন করা সম্ভব হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।